মানে বিপুল পরিমাণ ভারতীয় এখানে আছে। भारत का सबसे बड़ा बेरोजगार युवा রেমিটেন্স ভারতে যদি পাঠানো হয় ওরা কি ভারতীয় না অন্য দেশের? তাদেরকে ভারতে পাঠিয়ে আমাদের বাংলাদেশের যে তরুণ শিক্ষিত ছেলেমেয়েরা আছে তাদেরকে এখানে চাকরিগুলো দিয়ে দেন। আওয়ামী লীগ সরকার পতনের পর ২৬ লাখ ভারতীয় নাগরিকের বাংলাদেশে চাকরির বিষয়ে এবার কঠোর হচ্ছেন অন্তর্বর্তীকালীন সরকার। দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠন দাবি করে আসছিল বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে প্রায় ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি করে আসছে। অভিযোগ ছিল শেখ হাসিনা সরকার দেশের বেকারদের বঞ্চিত করে ভারতীয়দের বিভিন্ন প্রতিষ্ঠানে সুযোগ করে দিয়েছিলেন। ফিনান্সিয়াল এক্সপ্রেসে ২০০৯ সনে বলা হয়েছিল ৫ লক্ষ ভারতীয় এখানে চাকরি করছে। তার মানে বিপুল পরিমাণ ভারতীয় এখানে আছে। আমার ব্যক্তিগতভাবে পরিচিত একটা প্রতিষ্ঠানে যখন আমি দেখলাম অনেক ফরেনার চাকরি করে, মানে ভারতীয় চাকরি করে, স্পেসিফিক্যালি বলি, তা আমি ওনাকে জিজ্ঞেস করলাম, উনি খুব ঘনিষ্ঠ, যে আপনি কেন দিচ্ছেন চাকরি? বলে শেখ হাসিনার গভর্নমেন্টের আমলের কথা, বলে উনাদেরকে চাকরি টাকরি না দিলে সরকার ভাবে আমরা অন্য পক্ষের লোক। এইরকম একটা সিচুয়েশন দেশে বিরাজ করতো। ভারতীয় শুধু না, এই দেশে যারা চাকরি করে তাদেরকে প্রপারলি চাকরি করতে হবে। যদি বাংলাদেশে স্কিল্ড ওয়ার্কার থাকে, অন্য দেশ থেকে আপনি ওয়ার্কার আনতে পারবেন না। যারা কাজ করে তাদের প্রকৃত বেতন দেখায় কাজ করতে হবে, জব পারমিট লাগবে, তাদেরকে লিগাল পথে টাকা পাঠাতে হবে। সালমান এফ রহমানের সাথে এনএসআই চিফের একটা বক্তব্য ভাইরাল হয়েছে, আপনি ফেসবুকে খুঁজলেই পাবেন, টেলিফোন রেকর্ড তখনকার সময়। সেখানে উনি বলছেন যে বিভিন্ন সেক্টরে, বিশেষ করে সফটওয়্যার সেক্টরে অনেক লোকজন আসে যাদের জন্য ওয়ার্ক পারমিট দরকার হয় না, তারা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার হিসাবে আসে। এবং উনি ধমক দিচ্ছেন এনএসআই চিফকে যে বিডার অনুমোদন এখানে লাগে না, তুমি এখানে সিকিউরিটি জিনিস দেখবা, তুমি অন্য জিনিস দেখবা কিনা, দেখবা কেন? এবং উনি কিন্তু খুব ক্যাটাগরিক্যালি ভারতের কথা বলে না এখানে। কিন্তু আপনি আমাকে বলেন, আপনি মানে পারসিভ করে দেখেন যে কন্ট্রাকচুয়াল ওয়ার্কার অনেক আসছে, অনুমোদন লাগে না, এটা সালমান এফ রহমান কোন দেশের ক্ষেত্রে বলতে পারেন? হতে পারে চায়নার ক্ষেত্রে বলতে পারেন, কিন্তু চায়নার ক্ষেত্রে যদি না লাগে তাহলে নিশ্চয়ই ভারতের ক্ষেত্রে লাগতো না, কারণ ভারতের প্রতি তো আমাদের একটা নতজানু নীতি ছিল। এই সমস্ত জিনিস যদি আপনি অ্যাড করেন, আমরা একটা কনক্লুশনে আসতে পারি, বিপুল পরিমাণ ভারতীয় আনডকুমেন্টেড এখানে কাজ। আওয়ামী লীগ সরকার পতনের পর বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করছেন অধ্যাপক আসিফ নজরুল। আর তাই এই পদে থেকে ২৬ লাখ ভারতীয় নাগরিকদের সরিয়ে বাংলাদেশের বেকার যুবকদেরকে চাকরির ব্যবস্থা করার জন্য আওয়াজ তুলেছে আওয়ামী লীগের নেতাকর্মীরাও। আমাদের দেশের অসংখ্য শিক্ষিত তরুণ বেকাররা, যুবকরা বেকার, তারা চাকরি পাচ্ছে না। এখন আপনার কাছে স্যার, আপনি এখন দায়িত্বে আছেন, আপনি এখন সরকারের সবচেয়ে ভালো জায়গায় আছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের, এবং এই সরকারের সেকেন্ড ম্যান হচ্ছেন আপনি। তো তাই এখন আপনার কাছে অনুরোধ, স্যার আপনি দয়া করে এই ২৬ লক্ষ ভারতীয় লোক যারা বাংলাদেশে চাকরি করে তাদের লিস্টটা একটু প্রকাশ করুন, কারা কারা চাকরি করে, নাম্বার 1। আর দ্বিতীয়ত, এই ভারতীয়দেরকে যারা বাংলাদেশে চাকরি করে, তার এই ২৬ লক্ষ লোককে তাদেরকে ভারতে পাঠিয়ে আমাদের বাংলাদেশের যে তরুণ শিক্ষিত ছেলেমেয়েরা আছে তাদেরকে এখানে চাকরিগুলো দিয়ে দেন। এটা আপনার কাছে স্যার বিশেষভাবে একটি অনুরোধ থাকবে। বাংলাদেশে যে ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি করছে, এই বিষয়টি শুধু যে বাংলাদেশ থেকে প্রকাশ হয়েছে তা কিন্তু নয়। ভারতের অরুণাভ ঘোষ নামের একজন আইনজীবীও একটি ভিডিওতে ভারতীয়রা যে বাংলাদেশে চাকরি করছে এই বিষয়টি স্বীকার করেছেন। ভারতবর্ষের পররাষ্ট্র নীতি সম্পূর্ণ ব্যর্থ প্রধানমন্ত্রী মোদীর কার্যকলাপের জন্য। এবং ২৬ লক্ষ ভারতীয় আছে যারা হিন্দু, এখান থেকে চাকরি করতে গেছে। কারণ বাংলাদেশের অর্থনীতি, বিশেষ করে গার্মেন্টস অর্থনীতি, মানে জামা কাপড়ের অর্থনীতি আমাদের চেয়ে অনেক ভালো বিদেশে। ভারতীয় এই আইনজীবীর বক্তব্যের পর বাংলাদেশে ভারতীয় নাগরিকদের চাকরির বিষয়ে প্রতিবাদের ঝড় ওঠে। দেশে শিক্ষিত বেকার যুবক রয়েছে ২৬,৪০,০০০, যেখানে ২৬ লাখ ভারতীয়কে উচ্চ বেতনে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রায় ৫ বিলিয়ন অর্থাৎ ৫০ কোটি মার্কিন ডলার রেমিটেন্স ভারতে চলে যায়। আইনজীবী তিনি বলছেন বাংলাদেশে ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি করে। বাংলাদেশে ২৬ লাখ এই যে ভারতীয় নাগরিক চাকরি করে, অরুণাভ ঘোষ বলেছে, আমার কথা না, ভারতীয় আইনজীবী বলেছে। দেখেন সে বলছে কি জানেন, যে বাংলাদেশের গার্মেন্টস সেক্টর ইন্ডিয়ার চেয়ে অনেক ভালো এবং সেখানে ২৬ লাখ ভারতীয় নাগরিক চাকরি করে। আমার প্রশ্ন হলো, সরকারের পক্ষ থেকে, পুলিশের পক্ষ থেকে বলেছে যে ৪-৫ লাখ ভারতে চাকরি করে, তার মানে কি বাকি
21 লাখ ভারতীয় নাগরিকের কোনো তালিকা নাই। আর 21 লাখ ভারতীয় নাগরিকের তালিকা নাই, তার অর্থ কি বলেন তো? তার অর্থ হলো এই 21 লাখ ভারতীয় নাগরিক কোনো ট্যাক্স দেয় না, তাই না? একজন বিদেশি নাগরিক বাংলাদেশে যদি চাকরি করে তাকে কিন্তু কর দিতে হয়, ইনকাম ট্যাক্স দিতে হয়। তাহলে সরকারের হিসাব অনুযায়ী যদি 5-6 লাখ ভারতীয় নাগরিক চাকরি করে, তাহলে 26 লাখের মধ্যে বাকি 21 লাখের হিসাব কোন বাপে দেবে? আমার জিজ্ঞাসা। এই জন্য আমার দাবি হলো, কোন ইন্ডাস্ট্রিতে, কোন গার্মেন্টসে, কোন ফ্যাক্টরিতে কতজন ইন্ডিয়ান নাগরিক আছে তার তালিকা করতে হবে। শেখ হাসিনা সরকারের পতনের পর সম্প্রতি আলোচনায় আসে ভারতীয়দের চাকরির বিষয়টি। জানা যায় আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের রিকমেন্ডেশনে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরি দেওয়া হয়। সম্প্রতি সময় আওয়ামী লীগের প্রভাবশালী এমপি সালমান এফ রহমানের সাথে এনএসএ প্রদানের একটি কল রেকর্ড ফাঁস হওয়ায় বিষয়টি আরও জোরালো হয়। স্যার। হ্যাঁ, আসসালামু আলাইকুম। স্যার কেমন আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন? স্যার ভালো আছি স্যার। আমি আপনাকে একটু আগেও বলেছিলাম এখানে একটা সমস্যা হচ্ছে, হয়তো আপনার অফিসটা একটু বুঝতেছে না। ইউ সি, নর্মালি আমরা যখন ওয়ার্ক পারমিটটা দেই, ওয়ার্ক পারমিট বিডা থেকে যখন আমরা রেকমেন্ড করি, তো এনএসআই এর মেন জবটা হইল টু লুক এট ইট ফ্রম এ সিকিউরিটি অ্যাঙ্গেল, that whether these people have any security risk or not, and আপনার ক্লিয়ারেন্স দেন। ট্রেডিশনালি এটাই হয়ে এসছে। আর আমরা করতেছি কি, আমাদের একটা লেড আউট পলিসি না থাকলেও আমাদের থার্ড পার্টি যারা অনেক জায়গা হয় কি, স্পেশালি আপনার সফটওয়্যার কোম্পানিগুলিতে, তারা এখানে কন্ট্রাক্ট, গভর্নমেন্টের কন্ট্রাক্ট, অন্য কন্ট্রাক্ট পায়, তারা কিন্তু অ্যাজ ওয়ার্কার্স they bring in not direct work permit people হিসাবে, they bring in as contract workers. স্যার তো একটা কোম্পানি আপনার সাথে বোধহয় দেখা করেছিল, আপনি টাইম দিলে she will meet you again. হ্যাঁ স্যার, আসছিল স্যার। হ্যাঁ, আসছিল স্যার। ওটা আবার আপনি বলেছিলেন আমরা রিভিউ করে পাঠাইতে, আমি হোম মিনিস্টারকে বলে আপনাদের কাছে রিভিউতে পাঠাই দিয়েছিলাম। জি স্যার। ওটা আপনারা আবার না করে দিয়েছেন। স্যার আপনারা করেছেন না অন দ্য গ্রাউন্ড দ্যাট বিডার কোন পলিসি নাই এটার ব্যাপারে। ওটা তো আপনাদের দেখার ব্যাপার না, পলিসি আমার আছে কিনা, দ্যাট ইজ নট, ইউ সি ওয়েদার দ্য সিকিউরিটি ক্লিয়ারেন্স আছে কিনা, ওয়েদার দে আর সিকিউরিটি অর নট সিকিউর, ওটা তো আমার ওয়ার্ক, আমি হোম মিনিস্ট্রির সাথে বিডা বুঝবে। স্যার ঠিক আছে স্যার। এখন স্যার আমি দু একটা আসপেক্ট একটু আপনাকে বলি। হ্যাঁ, যে লোকটা ভাড়া দেখাচ্ছে 30,000 টাকা, বাট সে 3 লাখ টাকার বাসায় থাকতেছে, সো হি ইজ নট পেইং ট্যাক্স বিকজ হি ইজ শোয়িং 30,000 টাকা হাউস রেন্ট। 2,30,000 টাকা যে বাকি যে 3 লাখ টাকা যে বাসা থাকতেছে, যেটার জন্য এডিশনালি সরকারকে পে করার কথা, সে তো সেটা করছে না স্যার। তো এটা দেখার দায়িত্বটা কার? যে লোক, হ্যাঁ স্যার, এখন যে লোকের বেতন হচ্ছে অরিজিনালি 10 লাখ টাকা, সে দেখাচ্ছে 2 লাখ টাকা, বাকি 8 লাখ টাকার উপর ট্যাক্স ফাঁকি দিচ্ছে। এটা দেখার দায়িত্বটা হলো এনবিআর। এনবিআর ধরবে, তো এনবিআর তো ধরতেছে, এটা তো এনবিআর যে ইন্টেলিজেন্স আছে তারা ধরতেছে। না, ধরছে, অনেকগুলিকে ধরেছে, অনেকগুলিকে ধরছে, এয়ারপোর্টে আমরা আটকাই দিতেছি। স্যার, যে লোক আগে আসছে সে 8 লাখ টাকা বেতনে ছিল, এখন সে 2 লাখ টাকা বেতনে এখানে চাকরি করতেছে। তো বিদেশিরা এত দেশপ্রেমিক তো হয়ে যায় না যে আমার দেশে 8 লাখ টাকা বেতন ছিল 2 লাখ টাকা কাজ করবে। সুতরাং আমাদেরকে তো এগুলো যখন অবজেকশন দিয়েছি তখন সে তার বেতন আবার বাড়ায় 6 লাখ টাকা করেছে স্যার। তো সাম পয়েন্ট ওটা ঠিক আছে না, এট সাম পয়েন্ট এটা তাহলে আমরা বসি, লেট আস সিট ডাউন উইথ এনবিআর, এভরিবডি আমরা বসি, কিন্তু পয়েন্ট ইজ, জি স্যার, this responsibility basically is NBR. Sir, if NBR is not doing it, then you should point out to them that তোমরা করো। স্যার, এটা একটু হ্যাঁ, ওর দায়িত্বটা আপনি আপনার ঘাড়ের উপরে তো নিতে পারেন না। জি স্যার, আমরা না করতে পারলে ভালো হতো স্যার। তবে এই প্রসেসে আমরা সরকারের রেভিনিউ আনে বড় একটা অংশ রেখেছি। না, এটা ঠিক আছে, এটা আমরা একটা তাহলে মিটিং করি, আমরা আপনারা মিটিং করি, কিন্তু এই কেসে তো দিস ইজ নট দ্য কেস। এই কেসে স্যার একটা কোম্পানি যখন একটা লোক আনে, তখন তার একটা বেতন ধরে
যে তার এত টাকা বেতন, এত টাকা গুছাই করবে, সেই হিসাবে যদি আবার থার্ড পার্টিকে দিয়ে দেয়, তাহলে এটাকে বিডিআই একটা পলিসিতে আমাদের দিয়ে দিক যে না, ইচ্ছা করলে সে আমি 2000 টাকা, আমরা we have been giving this for a long time. হ্যাঁ আমি আপনি তো আমাকে সিকিউরিটি ক্লিয়ারেন্স দিবেন জুবাইর। স্যার আপনি এখন যদি পলিসি ম্যাটারে যদি এনএসআই ইজ গোয়িং টু সে ইউ হ্যাভ টু ডিক্টেট পলিসি টু মি, দেন তো ইট ইজ গোয়িং টু বি ভেরি ডিফিকাল্ট। স্যার এটা একটু বলা উচিত স্যার। তাহলে আমাদের আমরা সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাকে, সে যে বিদেশ থেকে যখন আসবে তাকে সিকিউরিটি ক্লিয়ারেন্সটা তাহলে আমরা না দিই, আমাদের কাছে না নিল, আমাদের কাজটা খুব কমে গেল স্যার। আমরা কাজ আপনার এখন যে হোয়াট ইজ ইয়োর টিওআর, আপনার থেকে যে সিকিউরিটি ক্লিয়ারেন্সের জন্য আসে, হ্যাঁ এতদিন তো এটা তো অনেক দিন থেকে করে আসতেছে। হোয়াট ইজ ইয়োর আপনার টার্মস অফ রেফারেন্সটা কি? আমরা এটার ভিতর দেখি যে সে সরকারের মানে প্রথম কথা হচ্ছে যে সিকিউরিটি পার্সপেক্ট থেকে তার এমনি তার কোনো নিরাপত্তা হুমকি না, 2 নম্বর হচ্ছে যে কোনো ব্ল্যাকলিস্টে আছে কিনা। জি স্যার, 2 নম্বর হচ্ছে ইকোনমিক সিকিউরিটি পার্সপেক্টিভে সে সরকারের ফাঁকি টাকি দিয়ে কোনো জায়গা থেকে সরকারের ক্ষতি করছে কিনা, এটাও আমরা দেখি স্যার। এখন আমরা যদি বলে, সরকার যদি বলে না এটাও দেখার দরকার নেই, আমরা ক্লিয়ারেন্স করতেও রাজি নেই স্যার, আমাদেরকে অনেক ইম্পর্টেন্ট কাজ আছে। কিন্তু যখন একটা লোক ফাঁকি দিয়ে, যার বেতন 10 লাখ টাকা, সে 2 লাখ টাকা বেতন দেখায় বিদায়ের সাথে হাত মিলায়া সে যখন সরকারকে ফাঁকি দিচ্ছে, তখন কেউ না কেউ তো দায়িত্বটা নিতে হবে স্যার। না বাট এটা তো আপনার ঠিক আছে, আমি দেখি, আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি। জি স্যার, আমার যতদূর মনে হয় দিস ইজ নট, এতদিন তো ছিল না, এটা তো নতুন, আপনি ডিজি হয়ে এই প্রবলেমটা আসছে। আমি 2009 সাল থেকে এই প্রতিষ্ঠানে আছি। আই ওয়ার্ক অ্যাজ ডাইরেক্টর এক্সটার্নাল, এবং যারা এরকম ট্যাক্সের ফাঁকি দিচ্ছে এই বিষয়গুলো সবগুলো আমরা এইভাবে করে ধরেছি, এবং আমরা যখন অবজেকশন দিয়েছি ওরা আবার বেতন বাড়ায়, যেটা লিগাল যে পায়, যে বাড়ি ভাড়া যা 3 লাখ টাকা দিয়ে করতেছে, সে তখন 3 লাখ টাকা বাড়ে ওটার উপর সরকারকে ট্যাক্স দিয়েছে স্যার। চিটাগাং পোর্ট দিয়ে স্যার হাজার হাজার গাড়ি আসে, ওগুলো আটকাই ওরা ট্যাক্স দেয়। সো আই এম এডিং ভ্যালু ট্যাক্স টু দি গভর্নমেন্ট। অলদো এখন বলবেন যে না এটা তো এনএসআই রেসপন্সিবিলিটি না স্যার, এটা যদি সরকার বলে দেয় যে না এগুলো করার দরকার নেই, আমরা কিছু করবো না স্যার, আমাদের কাছে ক্লিয়ারেন্স না পাঠাইলেও তো হবে না স্যার। কিন্তু বিডা আমাদেরকে বলতে হবে যে তারা যদি জাস্টিফাই করে যে একটা লোক বিডা যদি কম্প্রোমাইজ না হয়, আমাদের তো কোনো অসুবিধা নাই স্যার। আমাদেরকে একটু ক্লিয়ারলি বলে দিক স্যার যে একজনের জন্য নিয়ে এসে একজনকে দিতে পারবে, বা 2-3 হাত ঘুরে এসে লোক কাজ করতে পারবে, আমাদের কোনো অসুবিধা নাই স্যার। একটা মিটিং হলে ভালো হয় স্যার, আমাদের জন্য সুবিধা হয় স্যার। আমি দেখি, আমি একটা মিটিং এর ব্যবস্থা করি, আমি প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলি। এটা একটা we need to get a clear guidance on this. এবং আমি স্যার 2009-12 বছর এই পজিশনে চাকরি করতেছি, এবং এইভাবে আমরা কিন্তু ক্লিয়ারেন্স মানে যেগুলোতে কম হয় না আমি অবজেকশন দিয়ে আসতেছি কিন্তু। এবং এই প্রতিষ্ঠানটা একটু ম্যানিপুলেশন বেশি চেষ্টা করতেছে, এবং বাট আমরা এরকম কেস খুব রেয়ার পেয়েছি, যারা একজনের জন্য নিয়ে এসে, আমি নিয়ে আসলাম একজনকে বিদেশ থেকে, এসে আবার আর এক কোম্পানিকে দিলাম, এই কেস প্রথম আমরা পেয়েছি। বিডা আমাদেরকে বলে দিক যে এইটাতে কোনো অসুবিধা নাই, আমরা সদস্য দিয়ে দেবো, বিডাও ক্লিয়ারলি বলে না। আর আপনাকে একটু জানাচ্ছি, বিডা ইজ এ কম্প্রোমাইজ অর্গানাইজেশন স্যার, মানে ন্যাশনাল ইন্টারেস্টে শুনেন, আপনার এনবিআর ইজ অলসো কম্প্রোমাইজড অর্গানাইজেশন। এক্স্যাক্টলি স্যার, আপনার সিভিল এভিয়েশন ইজ এ কম্প্রোমাইজড অর্গানাইজেশন। আপনার সব থেকে বড় কম্প্রোমাইজড অর্গানাইজেশন ইজ দুদক। জি স্যার। আচ্ছা, আর আপনার অর্গানাইজেশনও কম্প্রোমাইজড আছে স্যার? এখানে তো আমার বাংলারই আছে স্যার। আপনারও কম্প্রোমাইজড আছে। আপনার লোক যখন নিচে যায় ক্লিয়ারেন্সের জন্য, ব্যাংকের যে ডাইরেক্টরের জন্য আপনার থেকে ক্লিয়ারেন্স নেয়, আপনি যে জুনিয়র অফিসারকে আপনার গ্রামে গঞ্জে পাঠান আমার সম্বন্ধে খোঁজ নিতে, তো সেও কম্প্রোমাইজ আছে ওখানে। বাংলাদেশে কোন জায়গা কম্প্রোমাইজ না? সবাই মিলে একটু ভালো করার চেষ্টা করতেছি, সেটা করেন, কিন্তু ডোন্ট সে দ্যাট কম্প্রোমাইজ আপনার অর্গানাইজেশনটাও ইজ কম্প্রোমাইজ। I can give you examples where your people have gone and to give a clearance certificate how much money they have charged. স্যার এটা আছে স্যার, আমি অস্বীকার করছি না স্যার। তাহলে আপনি বলতেন বিডা ইজ কম্প্রোমাইজ, সবাই কম্প্রোমাইজ আছে। আর ডোন্ট টেল মি বিডা ইজ কম্প্রোমাইজ, ইউ আর অলসো কম্প্রোমাইজ। স্যার ইউ ওয়ান্ট এক্সাম্পলস, আই ক্যান গিভ ইউ এক্সাম্পলস। স্যার আমাদের টিআর থেকে এটা বের করতে দিলে আমরা উই আর হ্যাপি, আমরা ক্লিয়ারেন্স ঠিক আছে। আমি let me talk to principal secretary. I'll have a meeting to find out exactly where we are. এটা তো we have to understand it. Yes sir. Sir, thank you sir. Assalamu alaikum sir.
টানা ৩৬ দিন ছাত্র জনতার তুমুল আন্দোলনের পর ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে চলে যান। মাত্র ৪৫ মিনিটের মধ্যে দেশ ছেড়েছেন তিনি। এর মধ্য দিয়ে আওয়ামী লীগের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান ঘটে। আওয়ামী লীগ সরকারের পতনের ৩ দিন পর গত ৮ আগস্ট প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এমন অবস্থায় দেশের সংস্কার হিসেবে বেকারত্ব হ্রাস পাবে এমনটাই আশা করছেন দেশের শিক্ষিত জনগোষ্ঠী।